সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারী ডক্টর ইউনূসের কৌশল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মহাজন ইউনূসের গণতন্ত্র, 122টি ফাঁদ ও একটি ভোট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে হঠাৎ জরুরি তলব, ইউনূসের কি চলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব এনসিপি ছাড়লেন আরিফ সোহেল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজনীতিতে দ্বিচারিতা যখন কৌশলে পরিণত হয় তখন তা আর নেতৃত্বে থাকে না, তা হয়ে ওঠে সুপরিকল্পিত প্রতারণা। ডক্টর ইউনূসের রাজনৈতিক অবস্থান আজ সেই প্রতারণারই প্রতীক। দেশের ভেতরে ভারত বিরোধী আবেগে আগুন জ্বালানো আর একই সঙ্গে ভারতের রাষ্ট্র ও প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে একের পর এক পুরস্কার সম্মান কুড়িয়ে নেওয়া, এটি কোনো কূটনৈতিক ভারসাম্য নয়, এটি নীতিহীনতার প্রকাশ। তথ্য নির্মমভাবে কথা বলে। ভারত থেকে পাওয়া 18টির বেশি পুরস্কার ও সম্মাননা, তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি, গান্ধী শান্তি পুরস্কার ও 2 দফা নরেন্দ্র মোদীর হাত থেকে স্বর্ণপদক, এসব কি নিছক কাকতাল নাকি আন্তর্জাতিক বৈধতা কেনার সুস্পষ্ট বিনিয়োগ? নয়াদিল্লির পার্লামেন্ট হাউসের সেন্ট্রাল হলে বক্তৃতায় বিরল সুযোগ, একাধিক সম্মানসূচক উপাধি, সব মিলিয়ে প্রশ্নটি আরও তীব্র হয়। অভিযোগ উঠেছে, একদিকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা নিশ্চিত করা, অন্যদিকে ঘরোয়া রাজনীতিতে ভারত বিরোধী ভাষা ব্যবহার করে সমর্থন আদায়। এটি আদর্শের রাজনীতি নয়, এটি গোপন সমঝোতার ক্ষমতার খেলা। আরও উদ্বেগজনক হলো তার ঘনিষ্ঠ সমর্থক বলয়ের তৎপরতা। 7 সিস্টার্স ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য, পাকিস্তানের সঙ্গে সান্নিধ্য ইঙ্গিত, বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রতি নীরবতা ও ভারত বিরোধী মৌলবাদী গোষ্ঠীর উত্থান, সব মিলিয়ে একটি বিপজ্জনক প্রবণতার ছক স্পষ্ট হয়। এসব প্রশ্ন উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ এর অভিঘাত রাজনীতির গণ্ডি ছাড়িয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা পর্যন্ত পৌঁছায়। সবচেয়ে গুরুতর বিষয়টি হলো স্বাধীনতার ইতিহাসকে খাটো করার চেষ্টা। বাংলাদেশে মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনো মতামত নয়, একটি ঐতিহাসিক সত্য। সেই অবদান অস্বীকার করা মানে ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। বাংলাদেশের ভূ রাজনীতিতে ভারতের কোনো দূরবর্তী ধারণা নয়, এটি নিকটতম প্রতিবেশী ও কৌশলগত বাস্তবতা। এখানে মুখোশের রাজনীতি, সুবিধাবাদ আর দ্ব্যর্থকতা টেকসই নয়। নেতৃত্ব মানে স্পষ্টতা, বন্ধুত্ব হলে স্পষ্ট বন্ধুত্ব, বিরোধিতা হলো স্পষ্ট বিরোধিতা। মাঝখানে দাঁড়িয়ে সুবিধা নেওয়ার রাজনীতি শেষ পর্যন্ত জনগণের বিশ্বাসই ধ্বংস করে। আজ দেশের মানুষ আবেগে নয়, হিসাব করে প্রশ্ন তোলে, এই পুরস্কারগুলো সম্মান নাকি দর কষাকষির ফল? এই ভারত বিরোধিতা আদর্শ নাকি ক্ষমতার হাতিয়ার? এতটুকুই স্পষ্ট করে বলা জরুরি। ইতিহাস পদক দেখে নয়, অবস্থান দেখে বিচার করে। আর রাজনীতিতে সবচেয়ে বড় অপরাধ হলো জনগণের সামনে এক মুখ, ক্ষমতার করিডোরে আরেক মুখ। এদিকে অন্তর্বর্তী সরকারের তথাকথিত গণভোটের প্রস্তাব নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি কোনো গণভোট নয়, বরং জনগণের মতামতকে পাশ কাটিয়ে একটি পূর্ব নির্ধারিত এজেন্ডা চাপিয়ে দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা। যা সরকার সুদের ব্যবসা করে জাতীয় অর্থনীতিকে শোষণ করেছে, যে সরকার বিদেশি প্রভুদের ইশারায় ক্ষমতায় এসেছে, সেই সরকার এখন গণতন্ত্রের নামে আরেকটি প্রতারণার জাল বিছাচ্ছে। প্রথম আলোর প্রকাশিত বিশ্লেষণটি পড়ে স্পষ্ট হয় যে এই তথাকথিত গণভোট আসলে একটি সাংবিধানিক প্রতারণা। 122টি জটিল বিষয়ে গণভোটকে একটিমাত্র হ্যাঁ বা না বলার সুযোগ দিয়ে বলা হচ্ছে এটাই গণতন্ত্র। এর চেয়ে বড় অপমান জনগণের বোধশক্তি ও গণতান্ত্রিক অধিকারের আর কি হতে পারে? যে সরকার জনগণের ভোটে আসেনি, যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, তারা কি করে এত বড় সাংবিধানিক পরিবর্তনের উদ্যোগ নিতে পারে? জুলাই সনদ নামের এই দলিলটির পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ। 33টি দল ও জোটের সঙ্গে আলোচনা করা হলেও অনেকে স্বাক্ষর করেনি। যে গণভোট প্রশ্নটি তৈরি করা হচ্ছে তা বিশ্লেষণ করলে মাথা ঘুরে যায়। একটি প্রশ্নের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে 3টি অধ্যাদেশ, জুলাই সনদের 84টি বিষয় এবং আরও অসংখ্য জটিল সাংবিধানিক প্রস্তাব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ আদালতে বিচারক নিয়োগ, সাংবিধানিক প্রতিষ্ঠানের গঠন পদ্ধতি, স্থানীয় সরকারের ক্ষমতা, নারী আসন সংরক্ষণ, এমনকি রাষ্ট্রভাষা পর্যন্ত সবকিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে একটিমাত্র প্রশ্নে। এগুলোর
প্রতিটি আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য দীর্ঘ আলোচনা ও পৃথক সিদ্ধান্তের প্রয়োজন। আরও মজার ব্যাপার হলো, এই 22টি বিষয়ের মধ্যে অনেকগুলোতে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বিরোধিতা রয়েছে, অথচ সেগুলোকে ঐক্যমতের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো বিষয়ে মাত্র 23টি দল সমর্থন দিয়েছে, কিন্তু সেটাকেও জাতীয় ঐক্যমত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে? এই তথাকথিত গণভোট বাতিল করা উচিত এবং যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা উচিত। সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ নির্বাচিত সংসদ করা উচিত। সেখানে জনগণের প্রকৃত প্রতিনিধিরা থাকবেন। প্রতিটি প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা, বিতর্ক এবং পর্যালোচনা হওয়া উচিত। সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের সাধারণ মানুষকে বুঝতে হবে যে এই গণভোট তাদের জন্য নয়, এটি একটি রাজনৈতিক ফাঁদ। এর মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 122টি জটিল বিষয় মাত্র একটি উত্তরের সুযোগ দিয়ে বলা হচ্ছে এটাই গণতন্ত্র। এর চেয়ে বড় প্রতারণা আর কিছু হতে পারে না। এদিকে বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকা সহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়ি জনপদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি হওয়ায় এলাকা জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল 6টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গাবতলী সহ আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আজ আমরা গণতন্ত্রের মাকে হারালাম, আমাদের অভিভাবককে হারালাম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঐক্যের এক প্রতীককে হারালাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আপসহীন এই নেত্রী শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।